আলহামদুলিল্লাহ। জি, আচ্ছা আচ্ছা, আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা তো পূর্বেই জেনেছেন যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা হবে, সেটা হচ্ছে ফার্মেসি। একটু দেরি হয়ে গেছে, তো আমি আসলে আপনাদের কাজই করতেছিলাম, স্টাডি করতেছিলাম। যাক, এখন আপনাদের সামনেই উপস্থিত হয়েছি। তো আমাদের দ্বিতীয় বর্ষের মেডিসিন নিয়ে আমি আলোচনা করব। দ্বিতীয় বর্ষের মানে মেডিসিন বলতে ফার্মাসি এবং ফার্মাকোপিয়া। এখানে শুরুতেই ফার্মাসি এবং ফার্মাকোপিয়া সম্পর্কে আলোচনার পূর্বে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নিই। আমি ডাক্তার নাসরুল্লাহ রাশেদী, বিএইচএমএস, প্রভাষক আশুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ইনস্ট্রাক্টর এইচডি হোমিও মেডিকেল একাডেমি। তো আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আপনারা যদি কাইন্ডলি আপনাদের একজন এক এক করে পরিচয় দিতেন, তাহলে আমার মনে হয় যে ভালো হতো। আপনাদের সাথে প্রথমে পরিচয় আলাপ হয়ে তারপরে ক্লাস শুরু করলে আমার মনে হয় যে ভালো হয়, যেহেতু আজকে আপনাদের সাথে আমি নতুন প্রথম এসেছি, বা সেজন্যেই আপনাদের সাথে মানে পরিচিত হয়ে তারপর ক্লাস শুরু করতে চাচ্ছি। জি নমস্কার স্যার, জি আমি রণজিৎ কুমার মিস্ত্রি, পেশায় একজন হাই স্কুল শিক্ষক। আর আমি এইচডি হোমিও সদনের অনলাইন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছি, ডিএসএমএস অনগোয়িং। জি ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এবার জি আরেকজন পরিচয় দেন। আগে পরিচয় পর্বটা সেরে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি কমান্ডার মুরাদ, বাংলাদেশ নৌবাহিনী। জি তো আছি আর কি, শখ করে হোমিওপ্যাথির সাথে আছি লেগে। তো প্রথমে নিজে নিজে শেখার চেষ্টা করছি, হয় নাই। পরে আর কি আলম হোসেনি ভাইয়ের হাত ধরে মোটামুটি এইচডি সদনের সাথে জড়িত আছি। আর প্লাস হচ্ছে এখানে চট্টগ্রামে আমার কর্মস্থল। জাকির হোসেন সিটি কর্পোরেশন যে হোমিওপ্যাথিক কলেজ আর জি ইয়া হাসপাতাল আছে, ওটা আমি মানে এবার ফার্স্ট ইয়ার পরীক্ষা দিলাম আর কি, রেজাল্ট তো এখন অপেক্ষমান। তো ফার্স্ট ইয়ার সেকেন্ড জি, ইয়ারের মাঝামাঝি বলা যায় আর কি অবস্থান। আচ্ছা আশা আপনাকে করতেছি হয়তো ভর্তি হব। হ্যাঁ, এখন ট্রায়াল বেসিসে আমি ক্লাসগুলো করতেছি। হ্যাঁ, জি কিছুক্ষণ আগে থার্ড ইয়ারে ছিলাম আর কি, এখন সেকেন্ড ইয়ারে আসছি। আসলে তো নিজে তো কনফিউজড, আসলে কোন ইয়ার আমি নিজেও জানি না। হ্যাঁ, আর আচ্ছা ফার্স্ট ইয়ার তো হয়তো বা পার হয়ে গেছি। তো সেকেন্ড ইয়ারে আছি, জি মোটামুটি সেকেন্ড ইয়ার হয়তো কন্টিনিউ করার ইচ্ছা আছে। আর আলম ভাই যদি অ্যালাউ করে মাঝে মধ্যে হয়তো বা থার্ড ইয়ারও ঢুকবো। কারণ ওখানে তো সব জায়গায় তো দেখি আলোচনা হচ্ছে, সুন্দর সুন্দর আলোচনা, এগুলো শুনতেও ভালো লাগে। জি আপনাকে স্বাগত এবং ধন্যবাদ। আপনি এই মানে এত সুন্দর করে মনে করেন যে একটা জায়গায় কর্মব্যস্ততার মাঝে একটা ইয়ের পরে আমাদের সাথে যে যুক্ত হয়েছেন, এই জন্য অবশ্যই ধন্যবাদ। এরপর আরেকজন আমার সাথে একটু পরিচয় পর্বটা সেরে নেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আমি ইন্ডিয়া থেকে বলতেছি। আমার জি নাম আইয়ুল ভাই। এই বিষয়ে আমি কোনো অভিজ্ঞতা নেই। আমি খুব ভাল লাগলো, এই জন্য আমি ভর্তি হয়েছি শেখার জন্য। ভালো, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের দেশের বাইরে মানে দেশের গণ্ডি পেরিয়ে আমাদের সাথে আছেন, যুক্ত আছেন, এর জন্য অবশ্যই স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। আচ্ছা, এরপরে কে আছেন? আরেকজন যদি পরিচয় দেন তাহলে ভালো হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ আমির হামজা। জি উত্তরখান আছি আমি। এখন আমি জি পাশাপাশি আমি পাবনা হাউসে কর্মরত আছি। আর হোমিও এইচডি হোমিও সদনের সাথে আমি জড়িত আছি। আর আচ্ছা আমি জি জি বলেন। হ্যাঁ বলেন। ডিএসএমএস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ার মানে ফার্স্ট ইয়ার থেকে পরীক্ষা দিয়ে এবছর সেকেন্ড ইয়ারে উঠছি আর কি। কোন কলেজে?
গাজীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড আচ্ছা হাসপাতাল। আচ্ছা, জি জি, চৌরাস্তার কাছে। জি 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 স্যার। জি, হ্যাঁ। আচ্ছা, এবার আরেকজন একটু পরিচয় পর্বটা সেরে নেন। এখানে আরো একজন দেখা যাচ্ছে। আচ্ছা, আরো কেউ আছেন? আচ্ছা, আমি এবার আপনাদের এই মৌখিকভাবে বলি যে ফার্মাসি এই শব্দটা যদি আমরা শুনি তখন আমাদের কাছে কি মনে হয়? যে একটা দোকান বা ওষুধের দোকান, এই চিত্রটাই তো আমাদের মাঝে ফুটে ওঠে, তাই না? কিন্তু আমরা যখন হোমিওপ্যাথিতে এই ফার্মাসি শব্দটা ব্যবহার করি, তখন কিন্তু এই চিত্রটা আমাদের জন্য মানে পরিপূর্ণ প্রযোজ্য না। এর পাশাপাশি আমাদের কিন্তু আরো অনেক কিছুই আমাদের সাথে আছে। সেই বিষয়গুলোই আসলে আপনাদের সামনে আমি তুলে ধরবো এক, এক করে। আমরা আসলে ১ম এ একটু পাঠ সম্পর্কে জেনে নেই যে মানে টোটালি আমরা কি পড়বো? হোমিওপ্যাথিক ফার্মাসি এবং ফার্মাকোপিয়া। দুটো একসাথে একই হলেও একটু পার্থক্য আছে। হোমিওপ্যাথিক ফার্মাসি হচ্ছে ওষুধ প্রস্তুতকরণ বিদ্যা। যার মাধ্যমে আমরা হোমিওপ্যাথিক ঔষুধ প্রস্তুত করা, সংরক্ষণ এবং এটার ডিস্ট্রিবিউশন সকল কিছুই একেবারে মনে করেন যে একটা গাছ বা একটা ই ওই চারা রোপণ থেকে শুরু করে সেটা বড় কোন সময়ে ওষুধদের সবচেয়ে ভালো গুণাগুণ পাওয়া যাবে সেটা, এই হার্বস গুলো কিভাবে সংরক্ষণ করতে হয়, এরপরে এই হার্বস থেকে কিভাবে কোন প্রক্রিয়ায় হ্যানিম্যানের কোন ফর্মুলাতে অথবা বর্তমানে যে আধুনিক ফর্মুলা আছে সেই আধুনিক ফর্মুলাতে কিভাবে আমরা এই ওষুধগুলা প্রস্তুত করতে পারি এবং প্রস্তুত করে সেগুলি আবার কিভাবে সংরক্ষণ করতে হয়, সরকারি বিধিমালা মেনে চলতে হয়। প্লাস এটা ডাক্তারের কাছে পৌঁছে এবং সেই ডাক্তার রুগীদেরকে তার লক্ষণ অনুসারে ওষুধ দিয়ে একজন রুগীকে আরোগ্য করেন। এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে এই হোমিওপ্যাথিক ফার্মাসির একটা অংশ। আর এটা হচ্ছে মানে বইয়ের সংজ্ঞা অনেকভাবেই আছে। আমি সহজভাবে আপনাদের বোঝানোর জন্য বলছি। আর যদি ফার্মাকোপিয়া কথা ধরি, এটাও একটা গ্রন্থ। কিন্তু এই গ্রন্থটা অবশ্যই দেশের সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান বা মন্ত্রণালয়, যেমন স্বাস্থ্য মন্ত্রণালয় বা এর অধীনে হোমিওপ্যাথিক বোর্ড বা হোমিওপ্যাথিক যে আছে, এদের অধীনে অথবা স্বাস্থ্য অধিদপ্তর, এদের অধীনে যদি কোনো বই, যে বইটি আপনার সরকার কর্তৃক স্বীকৃত হতে হবে, যার মধ্যে ওষুধ প্রস্তুত করা হয় কিভাবে, তার যাবতীয় বিষয় বিস্তারিতভাবে বর্ণনা করা থাকবে, সেটাই হচ্ছে ফার্মাকোপিয়া। যেমন ব্রিটিশ ফার্মাকোপিয়া, আমেরিকান ফার্মাকোপিয়া, জার্মান ফার্মাকোপিয়া, ইন্ডিয়ান ফার্মাকোপিয়া ইত্যাদি। এই ফার্মাকোপিয়া আর ফার্মেসি আর ফার্মাকোপিয়া যদি মনে করেন যে পার্থক্য ধরি, আসলে ফার্মাসি হচ্ছে যে টোটাল বিষয়টা, এর মধ্যে ফার্মাকোপিয়াও অন্তর্ভুক্ত। আর ফার্মাকোপিয়া শুধুমাত্র একটি বই, যে বইয়ের দ্বারা ওষুধ কোম্পানি অথবা ডাক্তারগণ ওষুধ প্রস্তুত করতে পারেন, ওষুধ সংরক্ষণ করতে পারেন, ওষুধের মাত্রা নির্ধারণ করতে পারেন, ওষুধের মাদার টিংচার, পটেন্সি, টাইট্রেশন সকল কিছুই এ থেকে কিভাবে ওষুধ প্রস্তুত করা হবে সকল কিছুই এর মাঝে আমরা জানতে পারি। তো এটাই হচ্ছে ফার্মাকোপিয়া। কিন্তু এটার একটা বড় শর্ত হচ্ছে যে কেউ বই লিখতে পারে। কিন্তু ফার্মাকোপিয়া অবশ্যই কোনো না কোনো দেশের ওই সরকার কর্তৃক নির্ধারিত অনুমোদিত হতে হবে। আর ফার্মাসি বই যে কেউ লিখতে পারে। এটা ভালো একজন ফার্মাসিস্ট, হোমিওপ্যাথিক ডাক্তার সে লিখতে পারে। কিন্তু ফার্মাকোপিয়া লিখতে পারবে। কিন্তু সরকার কর্তৃক নির্ধারিত যখন হবে সেটাই আসলে ফার্মাকোপিয়া হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত হয়। আচ্ছা, এবার আমি যে কথা বললাম এই কথাটার আমি একটু রিপ্লাই নিতে চাচ্ছি।
আপনারা কে ফার্মাসি এবং ফার্মাকোপিয়া এই দুইটা বিষয়ের মানে একটু আপনাদের নিজেদের ভাষায় সুন্দর করে একটু গুছিয়ে বলতে পারবেন? একটু হ্যান্ড রাইজ করলে বা আপনার একটু হ্যান্ড রাইজ করেন। জি, আপনি বলুন। জি স্যার, আমি বলতে চাচ্ছি জি, ফার্মাকপি হলো একটি বিশেষ বই জি, যেটি সরকারিভাবে স্বীকৃত বা কোনো কর্তৃপক্ষ দ্বারা জারি করা হয় জি, এবং একটি মান হিসেবে পরিবেশন করা হয়। জি, এটা হলো ফার্মাকোপিয়া। জি, দ্বিতীয়ত, ফার্মাসি বলতে ঔষধ প্রস্তুতকরণ, সংরক্ষণকরণ, সংমিশ্রণ এবং বিতরণের শিল্প, অনুশীলন বা পেশা বা চিকিৎসা, এটা হলো ফার্মাসি। জি, জি, ধন্যবাদ। আপনি খুব সুন্দর বলেছেন। আপনি আচ্ছা, আর কেউ কি বলতে পারবেন? একটু কাইন্ডলি আচ্ছা, হতাশ হওয়ার কিছু নেই বা আপনারা নিজেদের মতো করে বলেন। ভুল হোক, শুদ্ধ হোক, এখানে ভুল শুদ্ধের কিছুই নেই। আমি আসলে কোনো কিছুই না, আপনাদের কাছ থেকেই শুনতে চাচ্ছি যে মানে এই বিষয়ে আপনারা কতটুকু বুঝলেন? আমি পড়াচ্ছি বা আমি শুধু বলেই গেলাম। কিন্তু আপনারা যদি না বুঝেন, সেটা যদি কাজে না লাগে, তাহলে তো আমাদের কোনো হবে না। অবশ্যই সেটা বুঝতে হবে এবং সেটাকে অবশ্যই কাজে লাগাতে হবে। সেজন্যই আমার যে কথা সেটা হচ্ছে যে আপনারা মানে কতটুকু বুঝছেন আর ২-১ জন রেসপন্স করেন, আমি তারপরে সামনে এগিয়ে যাব। কি আর কেউই বলতে চাচ্ছেন না? আচ্ছা, ঠিক আছে। ফার্মাকোপিয়াটা মনে হয় যে এটা, জি, বলেন। একটু জাস্ট এ মিনিট, আমি আবার ওই যে অ্যান্ড্রয়েড টিভিতে আছি তো একটু সাউন্ডটা কমাই দিই। আচ্ছা, জি। ফার্মাকোপিয়াটা বোধহয় থিওরিটিক্যাল পার্ট আর কি, আর ফার্মেসিটা হয়তো প্র্যাকটিক্যাল, হাতে কলমে প্রশিক্ষণ। তো থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যালটা কিন্তু পাশাপাশি যায়, বাট হলো যে আগে কোনটা আগে হচ্ছে আপনার, হয়তোবা আমাকে ফার্মাকোপিয়া পুরোটা শিখে হয়তো তারপরে আমাকে ফার্মেসিতে নিজেকে উৎসর্গ করতে হবে। এই ধরনের একটা আইডিয়া আর কি আমার মনের মধ্যে আসতেছে। থ্যাংক ইউ। আচ্ছা, না যাক আপনি মানে আপনার মতো করে বলেছেন ভালো। আসলে ফার্মাকোপিয়া হচ্ছে আমাদের যে মনে করেন ঔষধ শিল্প আছে, হোমিওপ্যাথিক ঔষধ শিল্প। এই ঔষধ শিল্পের একটা গাইডলাইন বা এটা হচ্ছে যে আপনি যখন একটা নতুন হোমিওপ্যাথিক ওষুধ কোম্পানি তৈরি করবেন, তো আপনি কিভাবে তৈরি করবেন? এই ওষুধের গাইডলাইনটাই হচ্ছে ফার্মাকোপিয়া, যেটা কোনো সরকার কর্তৃক বা কোনো মানে প্রতিষ্ঠান কর্তৃক স্বীকৃত হতে হবে এবং এটা প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল দুটোই আছে এর মাঝে। শুধু একটা হচ্ছে থিওরিটিক্যাল হচ্ছে পড়তে হবে, জানতে হবে। আর প্র্যাকটিক্যাল হচ্ছে এটা আপনার ল্যাবে বা আপনার এই হোমিও ইন্ডাস্ট্রিতে আপনাকে এটা প্রয়োগ করে ওষুধ তৈরি করতে হবে। এটা শুধু থিওরিক্যাল পার্ট না বা মানে শুধু প্র্যাকটিক্যাল পার্ট না। এই পার্টটা দুটোই এর সাথে সম্প্রিয় সম্পর্কযুক্ত। আচ্ছা, আর কেউ? আচ্ছা, আমরা মূলত পড়বো মানে সংজ্ঞা, ফার্মাসি, ফার্মাকোপিয়া, তারপরে প্রেসক্রিপশন আজকের যে পড়াগুলি আছে আমি সেই কথাগুলি বলে আমি আবার স্লাইডে চলে যাব। তো প্রেসক্রিপশন কিভাবে করতে হয় এবং একটা ফার্মাসিতে কি যন্ত্রপাতি থাকে, এই বিষয়গুলো নিয়ে আমি মানে এর পরবর্তীতে আলোচনা করব এবং আজকের আলোচ্য বিষয় এটাই। তো আমি স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে আমার ছবি দিয়ে আসলে শুরু করেছি। আমাকে শুনতে পাচ্ছেন? জি একজন স্যার, আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে আমার স্লাইড দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি স্যার।
আচ্ছা, মোবাইল দিয়ে করেছি তো এই জন্য আমি আসলে বুঝতে পারি না, এই জন্য মাঝে মধ্যে জিজ্ঞেস করলে একটু রিপ্লাই দিবেন। জি। আচ্ছা, এটা হচ্ছে আমার মানে ওই আমার পড়ালেখার যে ই। আচ্ছা, তারপরে যাই। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের মনে করেন যে আজকের সিলেবাস বা আজকের বিষয় যে হোমিওপ্যাথিক ফার্মাসি, ফার্মাকোপিয়া ক্লাস, এবং মনে করেন যে আমার বক্তব্য সেটা সংজ্ঞা, হোমিওপ্যাথিক ফার্মাসির সংক্ষিপ্ত নাম, ব্যবস্থাপত্র, লিখন পদ্ধতি, হোমিওপ্যাথিক ভেষজের উৎস সম্পর্কে ধারণা। এই বিষয়গুলো নিয়েই আমি আজকে এই যে 16/1/2024 তারিখে এই বিষয়টা নিয়েই কথা বলব। আচ্ছা, এটা ওইটারই একটা পার্ট যে আমি মানে কিভাবে শুরু করব সেই ক্লাসের একটা ই দেখিয়েছি। আচ্ছা, এবার আসেন, এটা হচ্ছে যে আমার কথা শুনতে পাচ্ছেন না? জি স্যার, আচ্ছা, শুনতে জি পাচ্ছি। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এটা এখানে কি দেখা যাচ্ছে? চিত্র কারো সাউন্ড আসতেছে, আনমিউট করে রাখেন। শুধুমাত্র রিপ্লাইয়ের সময় আপনারা করবেন। ভিডিও এবং আহ, আনমিউট করে রাখেন। কোথা থেকে যেন একটু শব্দ আসে। জি। আচ্ছা, এখানে স্যার ঔষধ প্রস্তুতকরণ একটা শিল্প, হ্যাঁ, আমি এখানে ইন্ডাস্ট্রি। জি, জি। আমি এই ছবিটা দেখাচ্ছি। এইখানে দেখেন, মনে করেন যে একটা হচ্ছে এটা ওষুধ কোম্পানিতে ৩ জন কর্মজীবী যারা ওষুধ কোম্পানিতে কাজ করে তাদের হাতে কিন্তু ওষুধের বোতল। দেখেন নিচে হাত পাতা আছে, উপরে কিন্তু একটি হাত দেয়া আছে। সজোরে ১-১.৫ ফিট বোতল উঁচু ধরা, থেকে, হ্যাঁ, হ্যাঁ। সজোরে উপরে ১-১.৫ ফিট উপর থেকে নিচ দিকে এটা জোরে ঝাঁকি দিয়ে ঝাঁকি দেয়া দেয়। হয়। এই ঝাঁকিটার নামই হচ্ছে সাক্কাশন। মানে যে প্রক্রিয়াতে মানে একটা বিশেষ শক্তিতে আপনার শক্তিকৃত এই, করা হয়। হ্যাঁ, শক্তিকৃত করা হয়। তারই একটি ছবি যে এখানে এই যে উনারা কাজ করতেছেন, উনাদের মানে কাজ করার জন্য কিছু থাকে, তাদের ইউনিফর্ম থাকে, অ্যাপ্রন থাকে, তাদের একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা মেনে উনারা হাইজিন মেইনটেইন করে এখানে ওষুধ প্রস্তুত করতেছে। এটা একটা আননোন, মনে করেন যে একটা ওই ওষুধ কোম্পানির একটা ছবি। ঠিক আছে? এরপরে আসি। মানে এখানে ঠিক ওইটারই একটা অংশ আরেকটু বড়, যে ভিন্ন ভিন্ন যারা আছে কর্মজীবী তারা ভিন্ন ভিন্ন কাজ করছে। কেউ ওষুধ তৈরি করে, কেউ বহন করে, কেউ এটা লিস্ট করে। তো একটা হাইজেনিক ওষুধ কোম্পানির রুমগুলা কেমন হয় তার একটি চিত্র। কারণ হচ্ছে এখানে যদি আমরা ওষুধ তৈরি করি সেখানে ময়লা আবর্জনা বা অন্য কোনো কিছু থাকে, তাহলে তো সেটা মানে সঠিকভাবে সঠিক নিয়মে ওষুধ তৈরি করা হবে না। যার কারণে মানে ওই চিত্রটাই যে এরকম সুন্দর একটা পরিবেশে সাধারণত ঔষধ তৈরি করা হয়। এরপরে আসেন, এই ছবিটা দেখতে পাচ্ছেন, একজন টিচার বা ওনাদের একজন দিক নির্দেশক এখানে এই যে ছোট ছোট বয়ম যেগুলি আছে এগুলি হচ্ছে যে হার্বস সংরক্ষণ করা করা আছে। এখানে বিভিন্ন ধরনের হার্বস, যেমন নাক্স ভূমিকা, এটার মনে করেন যে একটা জারে বা বয়মে সংরক্ষণ করা আছে। এরপরে থুজা বা যতগুলো আমাদের ওষুধ আছে আমরা সাধারণত ধরেন যে ৬টা সোর্সের কথা বলেছেন বা উৎস, এখান থেকে আমি বলে যাই, ওই পার্টটা আমাদের আসবে যে উদ্ভিদ, প্রাণীজ, খনিজ, রোগজ, গ্রন্থিজ এবং শক্তিজ। এই ৬টা, এখন আরো এর সাথে ৩টা আধুনিক সোর্স বা উৎস যোগ করা হয়ে থাকে, কিন্তু মৌলিক এই ৬টা সোর্সই সকল সোর্স এর মাঝেই নিহিত আছে। তো এখানে যখন একটা ল্যাবে বিভিন্ন হার্বস, হার্বস বলতে ওই জিনিসটাকে বোঝায় যেই যার থেকে বা ভেষজ যার থেকে আমরা ঔষধ তৈরি করে থাকি, এই ঔষধের কাঁচামালকেই হার্বস বলা হয়। এটা হচ্ছে ফার্মাসির ভাষা। তো এখানে দেখাচ্ছে মানে বা তাদেরকে শেখাচ্ছে যে কোথায় কিভাবে লেবেল করে একটার সাথে আরেকটা মিশে যেতে পারে। এই জন্যে এই জারগুলো নির্দিষ্ট নিয়মে রাখতে হয়, নির্দিষ্ট লেবেল রাখতে হয়। এরপর এই জারের মধ্যে এই তারিখ উল্লেখ করতে হয় এবং কোথা থেকে সংগ্রহ করেছে, কোথায় এই ধরনের একটা মানে ওর গায়ে যেমন নাম থাকে, ঠিক পাশাপাশি ওর গায়ে সামান্য কিছু বিবরণ থাকে
তার মাঝে হচ্ছে যে কোথা থেকে এটা সংগ্রহ করা হয়েছে, কত তারিখে সংগ্রহ করা হয়েছে, এটার ওই কিভাবে সংরক্ষণ করা হচ্ছে, এই বিষয়গুলো ল্যাবে সেগুলি ওই তাদের স্টুডেন্ট বা একটা ল্যাবের যে কর্মচারী আছে তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। অনেক সময় যখন আমরা ফ্যাক্টরি ভিজিটে যাই, আমরা ডাক্তার অথবা স্টুডেন্ট, তার ফার্মাসির একটা পার্ট কিন্তু এই ফ্যাক্টরি ভিজিট। তো তখন আমাদের কিন্তু এভাবে অনেক সময় বোঝানো হয়ে থাকে। আচ্ছা, আমি সামনে এগিয়ে যাচ্ছি। তো এখানেও ঠিক একই রকম, মানে বিভিন্ন ধরেন এই ম্যাডাম তাদেরকে কাজগুলো বুঝিয়ে দিচ্ছে যে কে কোন কাজগুলি করবে। এই যে সারি সারি ওষুধের ফাইলগুলি দেখতে পাচ্ছি না, এগুলি প্রথমে নাম লিখতে হয়, এরপরে এগুলিকে প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ গ্রুপ করে ভাগ করা হয়। যেমন এই সময়ে ধরেন 100 বোতল নাক্স উৎপাদন করবে, এটা এক জায়গায় উৎপাদন করে। তারপরে এবং একটা বিষয় জেনে রাখা ভালো, সেটা হচ্ছে যে এক ঔষধ তৈরি করলো সাথে সাথে আরেকটা ওষুধ সেই পাত্রে বা সেই রুমে তৈরি করা যায় না। এটা তৈরি করতে হলে তার পরিপূর্ণ কাজগুলো সমাপ্ত করতে হয়। সেই জারগুলো মানে পরিচ্ছন্নভাবে ধুতে হয়, সেখান থেকে মানে পরবর্তী ঔষধ তৈরির উপযোগী করে তারপর সেখানে দ্বিতীয় ওষুধটি তৈরি করা হয়। একটা বোতল বা একটা জারে মাদার টিংচার তৈরি করলাম, আর সাথে সাথেই আরেকটা ওষুধ বা এটা ঢেলে দিয়ে আরেকটা ওষুধ তৈরি করা যায় না। তাহলে ওই যে আগের যে হার্বস আছে বা আগের হার্বসের যে অংশগুলি আছে, সেই অংশগুলি লেগে গিয়ে ওষুধের সঠিক গুণাগুণ আমরা পাবো না। যার কারণে এটাকে বিভিন্ন প্রক্রিয়াতে পরিশোধন করে দ্বিতীয় একটা মেডিসিন তৈরি করা হয়। এবং এই জন্যে আমি লাইব্রেরি মানে ফ্যাক্টরি ভিজিটে গিয়েছি, সেখানে দেখেছি যে ওই এক একটা ওষুধের জন্য ওরা আলাদা আলাদা কক্ষ রাখে, যে আজকে বা আজকের দিনের শিডিউল থাকে যে এই দিনে এই 5টা ওষুধ উৎপাদন করবে বা 10টা ওষুধ উৎপাদন করবে, এই রুমে এই মেডিসিনটা উৎপাদন করা হবে, এভাবে উৎপাদন করা হবে, এর মাদার টিংচার উৎপাদন করা হবে। এই বিষয়গুলো খুব সুন্দর করে দিক নির্দেশনা দেয়া থাকে, একটা রোস্টার থাকে, সেই রোস্টার অনুসারেই তারা কাজ করে থাকে। এরপরে আসেন যে এটা হতে পারে একটা ফার্মাসি ক্লাসরুম, যে ফার্মাসি ক্লাসরুমে এটা কেমন পরিষ্কার পরিচ্ছন্ন বা সেখানে শেখানো বা শেখার উপযোগী একটা এই বিষয়। এবং এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে এই সবার মাস্ক পরা। তো এটা হচ্ছে যে সম্ভবত কোভিড-19 এর সময়কার তোলা ছবি, এজন্যই এভাবে। তো এভাবে সুন্দর একটা পরিবেশে সাধারণত শিক্ষা দেয়া হয়। আচ্ছা, এবার আসা যাক আমি বইয়ের ব্যাপারে কিছু কথা বলি। যে ফার্মাসি বই আমাদের কিন্তু অনেকগুলো বই আছে। তার মধ্যে আমি এখানে কয়েকটা ইংরেজি বইয়ের কথা বলেছি। আমি যেহেতু পড়াবো, আমি ইংরেজি না শুধু ইংরেজি, বাংলা বা কোন বইটা পড়লে সহজ হবে, কোন বইটা আমাদের জন্য সুন্দর হবে, আমি সবকিছুই বলে দেব বা আপনাদের জন্য সহজভাবে। কারণ হচ্ছে যে যারা পড়ে আসছেন তারা ভিন্ন, কিন্তু যারা নতুন পড়বেন, নতুন আপনার সেকেন্ড ইয়ারে পড়বেন, তারা তো নতুন। তাদেরকে বোঝার বা জানার জন্য কোন বইটা সুন্দর হবে সেটা আমি বলে দিব। তারপরেও কিছু বই, যেই বইগুলো হচ্ছে যে প্রায় অনেক দেশেই, বিশেষ করে ইন্ডিয়া, বাংলাদেশে বেশ মানে পরিচিত বা পপুলার, বিশেষ করে যারা ইংলিশ মিডিয়ামে পড়েন তাদের জন্য। তেমনি এটা একটা বই, এটা কে সাহানি উনি লিখেছেন। এরপরে আরেকটা বই আছে ডিডি ব্যানার্জি, এটা আমি পড়েছি আমাদের সময়কার, এটা একটা মানে খুব ভালো একটা বই, নামকরা ইন্ডিয়া থেকে পাওয়া যায় বা ইন্ডিয়া থেকে বাংলা এই যে আপনার বাংলা বাজার অথবা নীলক্ষেতে এই বইগুলো অনেক সময় অর্ডার দিয়ে আনতে হয় বা পাওয়া যায়। এই বইগুলো খুব ভালো ফার্মাসি, বিশেষ করে হোমিওপ্যাথিক ফার্মাসির জন্য। আমি বাংলা বইগুলো পরে বলবো, আমি এখানে আসলে স্লাইডে ছবি উঠাতে পারিনি, তবে ইংরেজি বইগুলা আমি ছবি উঠিয়েছি, আমি সেগুলি বলেছি। আরেকটা বই, এটা অনেক মানে পপুলার একটা বই, মন্ডল অ্যান্ড মন্ডলের। এই বইটাও বিশেষ করে হোমিওপ্যাথিক ফার্মাসিতে আমাদের যা যা পড়ানো হয়, বিশেষ করে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে ডিএইচএমএস এবং বিএইচএমএস এ টোটাল
এই সিলেবাসটাকেই মোটামুটি এই বইটাতে আপনি পাবেন বা পাওয়া যেতে পারে। এরপরে কিছু কিছু মানে ছোট বিষয় থাকে যেটা কোনো বই আসলে পরিপূর্ণ হয় না। কিছু কিছু বিষয় হয়তো এটার চেয়ে অন্য বই ভালো লিখতে পারে। তবে এই বইটা আমার সংগ্রহে আছে বা আমি জানি এই বইটা খুব ভালো একটা বই। ইংরেজিতে যারা দক্ষ বা আপনারা পড়তে পারেন, আপনারা বাংলাতে পরীক্ষা দেন কিন্তু তারপরেও ইংরেজিতে পড়াটা ভালো। সেজন্যই আমি এই বই বা বইয়ের ছবিগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। এইখানে এটা আরেকটা বই। এই বইটাও মোটামুটি ওই যে টেক্সট বুক যেগুলি বিশেষ করে আমরা টেক্সট বুক গুলো পড়লে হয় কি মানে টোটালি একটা সিলেবাসকে কভার করার জন্য আমাদের মাঝে সেই জিনিসগুলো উঠিয়ে ধরা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের আপনার এই ছবি দেয়া আছে হার্বসের। আচ্ছা, এরপরে এইটা দেখেন, এটা মানে আমাদের চোখের সামনে যে জিনিসটা আছে এটা একটা ফার্মাসি ছবি, কিন্তু এটা দেখলে আমরা এটাকে হোমিও বলবো না অ্যালোপ্যাথি বলবো? আমাদের চোখের সামনে যেই মানে চিত্রটা উঠে আসে সেটা হচ্ছে যে এরকমই একটা চিত্র, অ্যালোপ্যাথি বা মডার্ন মেডিসিন। এটা কিন্তু মোটেও আপনার অ্যালোপ্যাথিক নয়। তবে আমরা এটাকে খুব বেশি প্রেফার করি না। আমি এই ছবিটা আপনাদের সামনে এইজন্যই দেখিয়েছি যে আসলে আমরা যারা প্রকৃত হোমিওপ্যাথ হব, যারা সত্যিকারেই হোমিও জানবো, তারা এই ধরনের প্যাটেন্ট ফাইল সেটা ব্যবহার করব না। আমরা চেষ্টা করব আমরা সিঙ্গেল রিমেডি দিয়ে রুগীকে পরিপূর্ণ স্বাস্থ্য তার পূর্বের স্বাস্থ্য ফিরিয়ে দেওয়ার। প্যাটেন্ট দিলে যা হয় সেটা হচ্ছে যে সাময়িকভাবে একটা রোগী উপশম পেতে পারে, কিন্তু সে পরিপূর্ণ যে ভালো হবে তা না। দেখেন অল্প কিছু মনে হয় যে হোমিওপ্যাথিক, বাকি অ্যালোপ্যাথির মতো প্যাকেট করা এগুলো সবগুলোই প্যাটেন্ট মেডিসিন। হোমিওপ্যাথি কোম্পানি তৈরি করেছে, হয়তো ২, ৪, ৫টা একসাথে মিলিয়ে এইটা তৈরি করা। এই ছবিটা দেখেন, প্যারালাল বা পাশাপাশি একই চেম্বারে ২ ধরনের। এক পাশে পটেনসি মেডিসিন, আরেক পাশে হচ্ছে আপনার এই ডাইলুশন। প্যাটেন্ট। হ্যাঁ, না প্যাটেন্ট, এই যে এই পাশে প্যাটেন্ট মেডিসিন। তো আমরা প্যাটেন্ট মেডিসিনকে কখনোই বলি না যে একজন ভালো ডাক্তার কখনো তার প্র্যাকটিসে প্যাটেন্ট মেডিসিনের প্রয়োজন পড়ে না। সে যদি ভালো জানে, ভালো বুঝে, তাহলে হোমিওপ্যাথিক পটেন্টাইজ মেডিসিনই তার জন্য যথেষ্ট। আচ্ছা, আমরা ফার্মেসি কেন পড়বো? এই ক্ষেত্রে এই কথাটার যদি উত্তর খুঁজতে যাই, তাহলে আমি বলবো যে হোমিওপ্যাথিক জ্ঞান যদি বৃদ্ধি করতে চাই, আমরা যদি সঠিক চিকিৎসা করতে চাই, আমরা যদি ম্যাটেরিয়া মেডিকা খুব ভালো জানতে, বুঝতে, শিখতে চাই, তাহলে ফার্মেসি শেখার কোনো বিকল্প নাই। আমাদের ফার্মেসিকে জানতেই হবে, শিখতেই হবে, বুঝতেই হবে। কেন? বলি। আমরা যে ৬টা সোর্সের কথা বলেছি না? যে উদ্ভিদ, প্রাণী, খনিজ, রোগজ, গ্রন্থিজ, শক্তিজ। এখন আমাদের জন্য আসলে কোন এটা নিরাপদ বেশি, সেটা আমরা যদি সোর্স সম্পর্কে না জানি, তাহলে আমরা যদি ওষুধ এপ্লাই করি, অনেক সময় আমরা ভুল এপ্লাই করতে পারি। এই ওষুধের চিত্রের সাথে আমাদের মানে এই উৎসের সাথে ওষুধের চিত্রের অনেক মিল আছে। যেমন ধরেন অ্যাপিস মেলাফিকা, এটা মৌমাছির ফুলের বিষ থেকে তৈরি করা। ঠিক আপনি যদি এই মেডিসিনটা জানতে চান, আপনি যদি ফার্মাসি পড়ে থাকেন, তাহলে আপনি জানবেন যে এটা অ্যাপিস মেলাফিকা বা এটা মৌমাছির হুল থেকে তৈরি করা। তো মৌমাছির হুল থেকে যেহেতু তৈরি করা, তো একজন লোককে যদি মৌমাছি হুল ফোটায়, তাহলে তার কি অবস্থা হয়? মুখের মধ্যে যদি হুল ফোটায় তাহলে মুখ তার ফুলে যায়, চোখের নিচে ফুলে মানে একটা থলে বা ব্যাগের মতো তৈরি হয়, পুরো পিঙ্ক কালার হয়, হুল ফুটানো, বেদনা থাকে, তার এমনকি খুব বেশি হলে জ্বর আসতে পারে। এই যে সিচুয়েশনটা, আপনাকে ফার্মেসি কিন্তু এই মৌমাছি সম্পর্কে আমরা এমনিই জানি, ফার্মেসি সেটা জানালো। আর আপনি যখন ম্যাট্রিয়া মেডিকাতে এপ্লাই করবেন, যখন আপনি এই ফার্মাসির জ্ঞানটা থাকবে, তখন আপনি এটা খুব সহজে মনে রাখতে পারবেন। এই মেডিসিনটা বাকি জীবনে কখনোই ভুলবেন না এবং এপ্লাই করতে আপনার জন্য অনেক সহজ হবে।
ফার্মেসি পড়ার একটা অন্যতম কারণ হচ্ছে ম্যাট্রিয়া মেডিকাল জ্ঞানকে বৃদ্ধি করা, হোমিওপ্যাথিক জ্ঞানকে বৃদ্ধি করা এবং চিকিৎসায় দক্ষতা অর্জন করা। আচ্ছা, এবার আরেকটা ইয়ের কথা বলি, যদি এলিয়াম সেপা, এলিয়াম সেপাটা কি? একটা পেঁয়াজ, পেঁয়াজ থেকে তৈরি। এখন পেঁয়াজ সম্পর্কে তো আমরা জানি যে পেঁয়াজ কাটলে কি হয়, চোখ দিয়ে পানি পড়ে, নাক দিয়ে পানি পড়ে, হাঁচি আসে, ঝাঁঝালো একটা ঠিক এই অবস্থাটাই যদি প্রকৃতিতে কারো মাঝে পাওয়া যায়, ঠান্ডা লেগে, হঠাৎ করে ঠান্ডা লেগে যদি এরকম কারো অবস্থা তৈরি হয়, তাহলে যেই ওষুধটা দিতে হবে সেটাই হচ্ছে এলিয়াম সেপা। তাহলে আমাদের ম্যাট্রিয়া মেডিকাল জ্ঞানটাকে কিভাবে বৃদ্ধি করলো এবার তো বুঝতে পারলেন। তো আমরা ফার্মেসি এজন্যই পড়বো বা জানবো যদি ফার্মেসির সোর্স, উৎস এবং আরেকটা কথা বলি, যেমন ল্যাকেসিস, ল্যাকেসিস হচ্ছে সাপের বিষ থেকে তৈরি একটা মেডিসিন। এখন এই সাপের বিষ থেকে তৈরি, সাপের বিষ তো মারাত্মক অবস্থা, এটা মানুষের মৃত্যু ডেকে আনতে পারে। আমরা যখন জানবো তখন এই মেডিসিনটা কিন্তু আমরা বারবার অ্যাপ্লাই করব না, এবং অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্ক সাবধান হব। এখন যদি আমাদের না জানা থাকে, আমরা যদি ল্যাকেসিস দেখা যায় উচ্চ শক্তি ইচ্ছা মতো যদি অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? রোগীর জীবন একেবারে সংকটাপূর্ণ। একটা জিনিস জেনে রাখবেন, অ্যালোপ্যাথিক ওষুধ দিয়ে যদি কারো ক্ষতি হয়, সেই ক্ষতি হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে বা ওষুধ বন্ধ করে দিলে সেটা রিকভার হতে পারে। কিন্তু উচ্চ শক্তির হোমিওপ্যাথিক ওষুধে যদি কারো ক্ষতি করে, তাহলে সেটা কোনো ওষুধ দিয়ে ভালো হয় না, রিকভারি করে না। এটা সব সময় মনে রাখবেন। আচ্ছা, আমরা আরেকটু সামনে এগিয়ে যাই। এটা হচ্ছে একটা ফার্মাসি ল্যাবের অংশ। ওই ল্যাবগুলিতে যেমন এর আগে দেখেছি, এই বোতলগুলিতে ওই যে লেবেল লাগানো দেখতে পাচ্ছেন, এরপরে ওইখানে আপনার লেবেল লাগানো, ওইখানে বিভিন্ন উপাদান আছে, যেই উপাদানগুলি দিয়ে সাধারণত ওষুধ তৈরি করা হয় বা ওষুধের সোর্সগুলির এখানে লেবেল আকারে এরপরে কিছু ইনস্ট্রুমেন্ট আছে এখানে। এবার আসেন, এই চিত্রটা আমরা হরহামেশাই দেখে থাকি, বিশেষ করে হোমিওপ্যাথিতে বা ইয়ে। এইখানে কিন্তু আপনার এই চিত্রটাই কিন্তু একটা ফার্মাসির চিত্র, যে এই চিত্রটা আমাদেরকে ফার্মেসি সম্পর্কে অবহিত করে দেয়। কারণ এখানে ওই যে সাদা যে আপনার একটা গোল বাটি দেখতে পাচ্ছেন, এটার নাম খল, আর উপরে যে একটা ওই যে হাতল ধরার মতো আছে, এটা নুড়ি, মর্টার অ্যান্ড পেস্টাল। এটা দিয়ে সাধারণত ঘর্ষণের মাধ্যমে ওষুধ তৈরি করা হয়। তারপরে এই এই যে ওষুধ তৈরির যেই এরপরে যে শিশিগুলি দেখা যাচ্ছে, এই শিশিগুলিও হচ্ছে একটা সিম্বল যে আমরা ওষুধ যখন তৈরি করি এই ওষুধগুলো কিভাবে। এখানে আরেকটা সবুজ খুব টাটকা একটা গাছ দেখতে পাচ্ছেন একটা কাপের মধ্যে, এটা হচ্ছে থুজা, থুজা গাছের একটা চিত্র। তো এই থুজা থেকে কিভাবে ওষুধ তৈরি করা হয় তারই একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে। আমরা পর্যায়ক্রমে আসলে অনেক কিছুই শিখবো, একদিনে হঠাৎ করে আসলে আমরা সবকিছু শিখতে পারবো না। আমি একটি ধারণা দিচ্ছি, আমরা আস্তে আস্তে সব যন্ত্রপাতি সম্পর্কে জানবো, একটা ল্যাবে কি কি লাগে সব সম্পর্কেই বলবো। আমি কিছু কিছু করে মানে বলে যাচ্ছি। আচ্ছা, এবার ঠিক একই রকম যে এইখানে ধরেন যে ওই যে সাদা ওই যে এই সোনালী কালারের বোতলটাতে ধরেন আরএস আছে, এপাশে একটি খলার নুড়ি, এটা কাঠের তৈরি। মানে বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ব্যবহার, মানে খল নুড়ি বা ভিন্ন ভিন্ন জিনিস ব্যবহার করা হয়, তারই একটি চিত্র। আচ্ছা, এই আরএক্স, এটা একটা চিত্র, বিশেষ করে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ম্যাক্সিমাম ডাক্তাররা এটা ব্যবহার করে থাকে। এটা যদিও আমরা অনেকেই বলে থাকে গ্রিক দেবতার প্রতীক বা আমরা আসলে এটার অর্থ এভাবে না। আর এক্স আর এক্স এর অর্থ টু টেক, আপনি গ্রহণ করুন। আমরা আসলে এটা একটা রুগীকে যখন প্রেসক্রাইব করি, তো এই আরএক্স দিয়ে যে আমি এই প্রেসক্রিপশনটা আপনাকে করে দিচ্ছি, আপনি এটা গ্রহণ করুন, এটা বোঝানোর জন্যই এই সিম্বলটা ব্যবহার করা হয়ে থাকে। এটা একটা আমি আসলে নমুনা দেখানোর জন্যই এটা করেছি, যে একটা প্রেসক্রিপশন আমাদের আজকের বিষয়ের মধ্যে আছে, যে প্রেসক্রিপশনে মানে কয়টা বৈশিষ্ট্য বা কি কি থাকে।
এটা জাস্ট একটা নমুনা, মানে এটাই না, যেমন সুপারস্ক্রিপশন, ইনস্ক্রিপশন, সাবস্ক্রিপশন, সিগনেচার, এই 4টা পার্ট থাকে একটা প্রেসক্রিপশনে। সুপারস্ক্রিপশন এক, যে ছবিটা ক্লিয়ার আছে? ঝাপসা লাগছে ছবিটা। ছবিটা ক্লিয়ার আসছে না। জি জি জি। ও, না আমার এখান থেকে আমি ক্লিয়ার করছি। আচ্ছা, যদি হয় আমি পরবর্তীতে যেটা না হবে আমি আবার দেখাবো। আমি এখানে স্পষ্ট দেখতে না পাচ্ছি ঠিক কিন্তু। আছে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, জি। চালিয়ে যান। জি, সুপারস্ক্রিপশন হচ্ছে উপরের অংশ, যেখানে রোগীর নাম, বয়স, ঠিকানা, জেন্ডার ইত্যাদি লেখা থাকে। তারপরে ইনস্ক্রিপশন, যে তারপরের যে অংশটা আছে এই অংশকে বলা হয় ইনস্ক্রিপশন, এবং তারপরে যে ওষুধের নির্দেশাবলী, এটা একটা ব্ল্যাঙ্ক। আচ্ছা, এটা হচ্ছে সাবস্ক্রিপশন, এবং একদম নিচে স্বাক্ষর আছে। এই স্বাক্ষরটা একজন ডাক্তার যখন এই প্রেসক্রিপশনটা করবেন, তিনি অবশ্যই এই রুলটা মেনে তার প্রেসক্রিপশন করবেন। আমি এটি সংক্ষেপে আজকে নমুনা দেখাচ্ছি, এরপরে আরো সুন্দর করে প্রয়োজনে একটু একটু করে আমি সুন্দর করে দেখাবো। আচ্ছা, এটা একটা মানে কমন ছবি, অনেক সময় আমরা দেখে থাকি নেটে। এই ছবি দিয়েও অনেক কিছুই বোঝানো যায়, যেমন এটা দিয়ে হোমিওপ্যাথির একটা সিম্বল। আচ্ছা, এটা হচ্ছে একটা ফার্মাসির একটা সিম্বল। যখন ফার্মাসিতে ওষুধগুলি রাখা হয় তখন এভাবে, বা আগের দিনে অনেকটাই এরকম বড়িতে সংরক্ষণ করা হতো। আর এখনো আমরা যখন রোগীকে দেই, অনেক সময় বড়িতে দেই, তরল আকারে দেই। তো এটা একটা। দ্বিতীয়ত, ভিন্ন ভিন্ন ওষুধ এই বড়িতে লেবেল লাগিয়ে আমরা সংরক্ষণ করে রাখতে পারি সংক্ষিপ্ত আকারে। এটা আবার এই একই জিনিস, এটা যখন আমরা একটা ফার্মেসিতে ব্যবহার করব, ফার্মেসি ল্যাবে, তখন দেখা যাচ্ছে যে একটা ওষুধ, যেমন আমরা 30 শক্তি তৈরি করব, হঠাৎ করে 30 শক্তি তৈরি কখনোই হয় না। প্রথমে 1 2 3 4 5 এই ব্যাক পটেন্সি গুলা ভিন্ন ভিন্ন এভাবে লেবেল করে সেখানে তরল আকারে, অথবা কখনো কখনো বড়িতে, কিন্তু অধিকাংশই তরল আকারে এভাবে লেবেল লাগিয়ে সেগুলি সংরক্ষণ করে রাখা হয় প্রত্যেকটা হোমিওপ্যাথিক ফার্মাসিতে। আচ্ছা, এটা হচ্ছে একটা টেস্ট টিউব। সাধারণত ল্যাবে যখন পরীক্ষা করা হয় যে এই হার্বসটার গুণাগুণ, যখন ওই ল্যাবে কেমিস্ট থাকেন, যে কেমিস্ট এই ওষুধের গুণাগুণ বা এই হার্বস বা হার্বস বলতে যে যার থেকে আমরা ওষুধ তৈরি করব এটা ঠিক আছে কিনা, তখন এভাবে সংরক্ষণ করা হয়। কিন্তু এটা ভিন্ন ভিন্ন কালার বলতে আসলে এক এক গাছ বা এক একটা মানে অতি মানে আল্লাহ কত মহান, আল্লাহ কত যা বলে শেষ করা যাবে না। আমাদের যেমন কোটি কোটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা, তেমন প্রত্যেকটা গাছের বৈশিষ্ট্য আলাদা আলাদা। আম গাছের বৈশিষ্ট্যের সাথে কাঁঠাল গাছের বৈশিষ্ট্য কখনো মিলবে না। যারা বোটানিস্ট আছেন ওনারা হার্বস মিলিয়ে এটা দেখেন বা পরীক্ষা করে থাকেন। ওরা দেখলেই বুঝতে পারেন যে এটা কি থেকে মানে কোন গাছের, বা এটা সঠিকটা দিয়েছে না, বা যার কাছ থেকে হার্বস নিল একটা কথা বলে দিল শুকনা, তো যারা কেমিস্ট আছে, যারা বোটানিস্ট আছে, ওনারা পরীক্ষা করে সঠিকটা নির্ণয় করতে পারে। ঠিক ওইরকমই এখানে বিকার আছে, টেস্ট টিউব আছে। ওই ল্যাবে আপনার যে যন্ত্রপাতিগুলি ব্যবহার হয়, আগের দিনে শুধু মর্টার পেস্টাল বা এরকম কিছু, এখন আর হাতে দিয়ে এরকম এই যন্ত্রপাতি কম পাওয়া যায়। এখন অধিকাংশই অত্যাধুনিক ল্যাব হয়েছে আমাদের, মানে আমি ওই ডিপ্লেট, তারপর ম্যাক্সফেয়ার, হামদর্দ এই ধরনের কিছু ফ্যাক্টরি ভিজিট করে দেখেছি যে এই ল্যাবগুলি আসলেই এখন আর মানে সেই আগের মতো নাই, সবগুলাই অনেক অত্যাধুনিক ভাবেই এরা ওষুধ তৈরি করে থাকে। এই যে আমাদের অন্যতম একটা জিনিস, এটা হচ্ছে মাইক্রোস্কোপ। এটা যেমন মানে বিজ্ঞানের প্রতীক, এটা যেমন কেমিস্ট্রির প্রতীক, ফিজিক্সের প্রতীক, তেমনি আমাদের ল্যাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যন্ত্র হচ্ছে এই মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপ ছাড়া আমরা আসলে একটু এগোতে পারবো না। কেন? ওই গাছের যে বৈশিষ্ট্য আছে, ওষুধের যে বৈশিষ্ট্য, এটা পরীক্ষা করার জন্য মাইক্রোস্কোপ, ইলেকট্রো মাইক্রোস্কোপের প্রয়োজন হয়।
আচ্ছা, এখানে ওই ল্যাবেরই কিছু অংশ ভিন্ন ভিন্ন কালার দিয়ে ভিন্ন ভিন্ন ঔষধি উপাদানগুলি উল্লেখ করা হয়েছে। আচ্ছা, কিভাবে পরীক্ষা করে তা দেখিয়ে দেয়া হয়েছে, যে তাদের মাস্ক দিয়ে, তারপরে গাউন পরে, উপরে মানে পিপি পরে, মাথা ঢেকে যাতে চুল না পড়ে, এভাবে আসলে একটা ল্যাবে যখন কাজ করে ঠিক এভাবে অত্যাধুনিক ভাবেই এখন কাজ করা হয়। এখন আর মানে ওই এক জায়গায় বসে বসে তৈরি করলাম এমন না। তো আমি স্ক্রিন থেকে আবার মূল ইসে চলে যাচ্ছি। আচ্ছা, যে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি কিছু ও দেখিয়েছি, স্লাইড দেখিয়েছি। তো এখন আমার মানে মানে শেষ দিকে যেহেতু চলে এসেছি, সেজন্যে এখন আপনাদের কাছে আমার যে আমি যা বললাম সেটা আপনারা কতটুকু বুঝতে পারলেন, বা আমার কথা আজও বুঝতে না পারলে অবশ্যই বলবেন। যদি বুঝতে পারেন তাহলেও বলবেন। যদি কোনো কিছুতে মানে কোনো মানে বুঝতে পারতেছেন না বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই এখন আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। যে কারো কোনো প্রশ্ন আছে? মানে এত কিছু দেখে বা শুনে কারো মনে কোনো প্রশ্নই আসেনি? বা আমার কথা বুঝতে পেরেছেন কিনা, না বুঝে থাকলে কোথায় বুঝেননি? আমার যে কোনো কথা প্রশ্ন খুব নাই স্যার। আপনি যে কথাগুলো প্রাঞ্জল ভাষায় বলছেন, আমি খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারছি এবং বুঝতেও পারছি। জি, ধন্যবাদ স্যার। যে আর কারো অভিমত, একটু অভিমত জানতে চাচ্ছি। যে আপনার কথা খুব সুন্দরভাবে বুঝতে পারছি এবং আমি প্রথম হিসাবে অনেক ভালো বুঝতে পেরেছি এবং আপনার কথা খুব মিষ্টি এবং খুব সুন্দর স্যার। তো এখনো এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো, যারা আমাদের এখনো অন টেস্টে আছেন, ভর্তি হননি, তাদের জন্য আমার অনুরোধ যে অবশ্যই আমাদের অনেক হাই কোয়ালিফাইড টিচার আছে যারা আপনাদেরকে খুব সুন্দর করে প্রতিটা সাবজেক্ট বুঝাবে। আপনাদের সময়ের অভাবে অনেক সময় ক্লাস করতে পারেন না, আপনাদের অনেকের পেশাগত কাজ থাকে, অনেকের থাকে। তো আমাদের অনুরোধ যে যারা ভর্তি হননি অবশ্যই আমাদের ভর্তি হবেন। ভর্তি হওয়ার জন্য অনুরোধ করছি। আর অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের সাথেই আছি। আমরা ভিন্ন কিছু না। বা আপনাদের মনে করেন এখন যদিও এটা আসলে শেয়ার করছি। আমি টিচার অনেক বড় কিছু তা না। একদম আমি মনে করি যে আপনাদের সাথে একেবারে বন্ধুর মতো, মানে যে জিনিসটা বুঝবেন না খুব মানে সুন্দরভাবে সাবলীলভাবে আমাকে বলেন। আমি যদি পারি বুঝালাম, যদি না পারি তাহলে বই দেখে বুঝাবো। যদি না পারি অন্যের কাছ থেকে চেষ্টা করে বুঝাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আর কারো কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার বলেন। আপনার যে বাংলা বই ইয়া করবেন, যে বাংলা বইয়ের কথা তো বললেন না। ও আচ্ছা, বাংলা বইয়ের মধ্যে কয়েকটা বই আছে। বাংলা আসলে খুব ভালো বই নেই। হ্যাঁ? তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের আপনার জুবাইদা ম্যাডামের নামে চলে, কিন্তু এটা হচ্ছে অনেক আগে বিএসএমএস ৩-৪ জন ছাত্র লিখেছিল। এই বইটা আপনার পড়তে পারেন। এটা বইটা ছোট, বেশি বড় না। তো তারপরেও এই বইটা আপনাদের অনেক কাজে দিবে। কারণ এই বইটা সংক্ষিপ্ত হলেও আমি আপনার এই যে মলাটটা একটু দেখাচ্ছি। এই যে এই বইটা। এটা জুবাইদা স্যার কি ম্যাডামের বই। আচ্ছা, এই বইটা মোটামুটি আপনার সংক্ষিপ্ত আকারে। এছাড়া ডাক্তার আবুল হাসান স্যারের আরো বই আছে। এই বইটাও মোটামুটি আপনারা করতে পারেন। এরপরে আপনাদের সুবিধাজনক যে বইটা আপনার কাছে ভালো লাগবে সেই বইটাই আপনারা পড়তে পারেন। মানে এখানে তো
মানে একদম নিচু ইসে ক্লাসের না, আপনি যেখান থেকে মূল বিষয়টা বুঝতে পারেন সেটাই হচ্ছে আমাদের। আচ্ছা, আরেকজন হ্যান্ড রাইজ করেছেন, জি বলেন। তবে একটা বিষয় বলবো যে আপনারা গাইড বই নির্ভর হবেন না, আপনারা টেক্সট বুক পড়েন, মূল বই পড়েন। কারণ হচ্ছে তাহলে জানতে পারবেন, শিখতে পারবেন, আপনাদের বাস্তব জীবনে, আপনাদের পেশাগত জীবনে সেটা কাজে লাগবে। জি, রণজিৎ স্যার বলেন। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যেহেতু এখন কাউন্সিলের আওতাধীন, জি হোমিওপ্যাথিক কাউন্সিল, জি কিছুদিন আগে শুনছি যে আমাদের টেক্সট বই বের হবে জি পড়াশোনার জন্য, কিন্তু আদৌ কি আমাদের এখন পর্যন্ত কোনো টেক্সট বই বের হয়েছে? আচ্ছা, জি স্যার ধন্যবাদ। আসলে টেক্সট বুক হচ্ছে যে কোনো বোর্ড এটাকে লিখে থাকে, বোর্ড তার উদ্যোগ নিয়ে, এটার অনেকদিন পরে হলেও এই উদ্যোগটাকে স্বাগত জানাতে হচ্ছে। এই জন্য এই যে আমি ইটা দেখেছি, নিউজটা দেখেছি, মানে তারা টেক্সট বুক লেখার করেছে, কিন্তু তারপরেও কিন্তু তারা একটা গাইডলাইন দিয়েছে, যারা এই যে হোমিও সিলেবাসের মধ্যে, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড। আর টেক্সট বুক বলতে আমি এটাই বুঝাচ্ছি, অনেকেই টেক্সট বুক লিখে থাকে। একটা হচ্ছে বোর্ড কর্তৃক স্বীকৃত টেক্সট বুক, আরেকটা হচ্ছে বোর্ড কর্তৃক স্বীকৃত না, কিন্তু ধরেন আমি লিখলাম, কিন্তু লিখলাম টোটাল হোমিওপ্যাথিক যে বোর্ডের অধীনে যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটা আদলে সুন্দর করে সবকিছুই ওর মধ্যে সমন্বয় করে যে লেখাটা, এই ধরনের বইগুলাকেও আমি টেক্সট বুক হিসেবে বলছি। আর ওই যে ডিডি ব্যানার্জি বা অন্য, ওনাদেরটাও ঠিক ওই রকমই, যে ওনারা টোটাল বিষয়টাকেই তুলে ধরেছেন। ধন্যবাদ স্যার। জি, আপনাকেও ধন্যবাদ। জি, আর কারো কোনো কথা আছে বা প্রশ্ন আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে হোসাইনী স্যারকে আমি মানে এটা দিয়ে দিচ্ছি। উনি ওই যে আ আমি হ্যান্ড একটু রাইজ করেছে। হোসাইনি স্যারের সাথে কথা বলতে চাচ্ছিলাম। স্যার কি আছেন? হোসাইনি স্যার কি আছেন? আ বলতে পারছি না। স্যার সম্ভবত থাকেন। স্যার তো অনেকগুলো ওই যে মানে ক্লাস মনিটাইজ করেন। অনেক সময় অন্য একটা জায়গায় হয়তো মনে করেন যে ব্রিফিং দিচ্ছেন, তখন দেখা যাচ্ছে যে আমাদের কাছে অনুপস্থিত থাকতে পারে। কিন্তু উনার ইয়ে থেকে সবগুলোই আ আপনার মনিটাইজ করে থাকেন। উনি আপনার থাকেন। মাধ্যমে আপনার মাধ্যমে আমি একটা কথা হোসাইনি স্যারকে বলতে চাচ্ছি এইটা, যে আমাদের জি, যে ভিডিওগুলো আপলোড হয়, জি, এই যে ক্লাসগুলো ভিডিও তো আপলোড হয়, কিন্তু জি। আমি কাল এই যে গেল 2টা ক্লাস আপলোড হয়েছে, আমি একটা ক্লাসেও কিন্তু রিভিউ করতে পারি নাই, আর ওপেন হচ্ছে না। আচ্ছা, এ বিষয়ে আমি স্যারকে জানাবো। জানিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ স্যার। জি। আচ্ছা, যদি আর কারো কোনো কথা না থাকে তাহলে শেষ করে দেব। আমরা প্রায় শেষ প্রান্তেই চলে এসেছি। আপনারা মানে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে এই শীতের রাতে এত রাত কষ্ট করে অনেকেই অনেক দূর থেকে, আমরা যারা ঢাকায় থাকি তাদের জন্য একটু হলেও আ আপনারা অনেক দূর থেকে এভাবে আমাদের সাথে আছেন। এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো শেষ করে দেই।